দেখো, তাহলে আমরা মৌমাছি মানে কৃত্রিম পদ্ধতি বা আধুনিক পদ্ধতির সুবিধাগুলো দেখলাম আমরা। এরপর হচ্ছে আধুনিক পদ্ধতির সতর্কতা। আধুনিক পদ্ধতির সতর্কতাগুলো কি কি? দেখো, ফার্স্ট হচ্ছে উপযুক্ত চারণভূমিতে মৌচাকগুলোকে স্থাপন করা উচিত, যাতে মৌমাছিরা সহজেই মকরন্দ বা রেণুকে সংগ্রহ করতে পারে। ওই যে বললাম, যেখানে ফলের বাগানের পরিমাণ বেশি, যে মৌচাক থেকে বা যে জায়গাতে স্থাপন করলে, চাষ করলে সেখান থেকে ফুলের বাগান বা ফলের বাগানে বা উদ্ভিদের ডিস্টেন্সটা কম, সেখানে প্রতিপালন করতে হবে, যাতে তাদের প্রয়োজনীয় শক্তিটা সেই মকরন্দ সংগ্রহ করার ক্ষেত্রেই না ব্যয় হয়ে যায়। ওকে, আচ্ছা, আর সতর্কতা রাখতে হবে। 2, কৃত্রিম মৌচাকগুলোকে ছায়াযুক্ত শীতল স্থানে রাখা প্রয়োজন। তাহলে ফার্স্ট হচ্ছে কি বললাম, লিখে নেবে। দ্বিতীয় সতর্কতা হচ্ছে তাদেরকে মৌমাছিদের ছায়াযুক্ত শীতল স্থানে রাখতে হবে। থার্ড হচ্ছে কি না, মৌমাছিদের জীবনচক্র, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, না হলে কিন্তু চাষ করার মানে ঠিকঠাকভাবে লালন পালন করা যাবে না, মধু উৎপন্ন হবে না। তারপরে ফোর্থ হচ্ছে মানে গুই, ঘুণ প্রভৃতি দ্বারা যাতে ওই কাঠের চাকটা যে বক্স, সেটা নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফিফথ হচ্ছে কৃত্রিম মৌচাক যেখানে স্থাপন করা হবে তার আশেপাশে জলের উৎস থাকা প্রয়োজন। তারপর হচ্ছে কি সংগৃহীত মধুর পরিমাণ এবং বাজারজাত সুবিধা থাকাটাও গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো হচ্ছে সতর্কতা। ওকে, এবারে দেখো, মৌচাকের সাহায্যকারী উল্লেখযোগ্য ব্যবস্থা বিভিন্ন জায়গাতে অবস্থিত। সেন্ট্রাল বি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পুনায় অবস্থিত। 1 নম্বর দেখো, সেন্ট্রাল মৌমাছি প্রতিপালনের সংস্থাগুলোটা কি, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে নিচের জন্য। সেন্ট্রাল বি রিসার্চ অ্যান্ড, এটা হচ্ছে নিট, এটা নিটের জন্য। সেন্ট্রাল বি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? পুনায় অবস্থিত। মনে রাখবে, সেন্ট্রাল কেন্দ্রীয় বি রিসার্চ মৌমাছি গবেষণাগার কোথায় অবস্থিত এবং ট্রেনিং ইনস্টিটিউট পুনায় অবস্থিত। ওকে, সেন্ট্রাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এইগুলো ভিভিআই শর্ট কোশ্চেনের জন্য, ফর শর্ট কোশ্চেন নিটের জন্য। তো সেন্ট্রাল বি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পুনায়, সেন্ট্রাল এগ্রিকালচার মানে 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 কেন্দ্রীয় কৃষি যে গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ওকে, অল ইন্ডিয়া বিকিপার্স অ্যাসোসিয়েশন কোথায়? নৈনিতাল। এটা হচ্ছে নৈনিতাল ও পুনাতে অবস্থিত। ওকে, মনে রাখবে, সেন্ট্রাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি, অল ইন্ডিয়া বিকিপার্স অ্যাসোসিয়েশন কোথায় আছে? নৈনিতাল এবং পুনাতে অবস্থিত। আচ্ছা, ফোর্থ দেখো, ফোর্থ হচ্ছে অল ইন্ডিয়া খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত। মিদনাপুর বি কিপার অ্যাসোসিয়েশন মিদনাপুর এবং বারুইপুরেও আছে। ওকে, মধুর উপাদান আগের দিন বলেছি যে মধু হচ্ছে তোমার উপাদান এবং তার ব্যবহারগুলো কী কী। দেখো, মধুর রাসায়নিক উপাদান তোমার আরেকবার বলছি, তাও লিখে দিচ্ছি আজকে, এটা ইম্পর্টেন্ট। মধুর রাসায়নিক উপাদান, এটা তোমাদের এসছিল 2020 HS, 2020 HS এসছিল যে মধুর রাসায়নিক উপাদানগুলো কি কি। এক হচ্ছে লেবুলোজ, 2 ডেক্সট্রোজ,
লেবুলোজ থাকে 38.9%, ডেক্সট্রোজ থাকে 1.8%। ওকে করবে। দেন হচ্ছে তোমার কি মধুর উপাদানগুলোর মধ্যে হচ্ছে তোমার মল্টোজ, দেখো সুক্রোজ, গ্লুকোজ, মেনলি শর্করা, তাই না? এটা মেনলি শর্করা। আচ্ছা আর কি থাকে? বিভিন্ন উৎসেচক থাকে, যেমন ধরো ইনভার্টেজ, তারপরে তোমার ডায়াস্টেজ, তারপরে থাকে ইনোলেজ, এগুলো উৎসেচক। ওকে, উৎসেচক থাকে। আর কতগুলো রঞ্জক পদার্থ থাকে, যেমন ক্যারোটিন। এছাড়াও মধুর মধ্যে কিছু রঞ্জক পদার্থ বর্তমান, নামগুলো লিখে নেবে, ক্যারোটিন, জ্যান্থোফিল ও ট্যানিন বর্তমান। তাহলে এইগুলো হচ্ছে মধুর রাসায়নিক উপাদান। লেবুলোজ, ডেক্সট্রোজ, মল্টোজ, সুক্রোজ, গ্লুকোজ, হ্যাঁ কিছু উৎসেচক থাকে, ইনভালোজ, কিছু ট্যানিন বর্তমান থাকে। নেক্সট হচ্ছে মধুর বিভিন্ন রাসায়নিক উপাদানের মধ্যে তোমার ভিটামিন থাকে, ভিটামিন এ, দেন ভিটামিন থাকে বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সে থাকে। আচ্ছা ভিটামিন B1, B6 থাকে, B12 থাকে, ভিটামিন B12 থাকে। ওকে, এছাড়া থাকে আর কোথায় ম্যালিক অ্যাসিড হচ্ছে তোমার কি মধুর রাসায়নিক উপাদান। তারপর তোমার অ্যাসেটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাকসিলিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। ওই জন্য দেবে খেলে জ্বালা করে না, ওই যে ওদের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, মৌমাছির হুলে, সেখানে ফর্মিক অ্যাসিড, সাকসিলিক অ্যাসিড। এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ থাকে, কি লোহা, কপার, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ওকে, ফসফরাস, সালফার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং লাস্ট থাকে জল। এই হচ্ছে মধুর রাসায়নিক উপাদান। যতগুলো পারবে পরীক্ষায় লিখবে, এমনটা নয় 2020-তে এসছে বলে তোমাদের আসবে না, তোমাদেরও রিপিট হতে পারে, কারণ কোশ্চেন কিছু না কিছু রিপিট হয়, তো তোমাদের ক্ষেত্রেও এটা আসতে পারে। যতটা পারবে সহজ এটা মনে রাখার চেষ্টা করবে যে মধুর রাসায়নিক উপাদানগুলো কী কী। ওকে, এবারে দেখো মধুর ভৌত ধর্ম হচ্ছে কী কী? স্বাদ এবং গন্ধ, বিভিন্ন ফুল থেকে উৎপাদনের জন্য তাদের গন্ধে এবং স্বাদে তারতম্য লক্ষ্য করা যায়। বর্ণহীন বা কালচে বা সোনালী বর্ণের হয়ে থাকে। কেলাসার, এটা মানে সংরক্ষণের পূর্বে একে 10 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড না করলে এটা মানে গেঁজে যেতে পারে বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, মধু উৎপাদন পদ্ধতি দেখো, মৌমাছিরা ফুলের যে মকরন্দ বা ইক্ষু সরবরাহীয় মানে খাদ্যকে গ্রহণ করে, পদার্থগুলো লালারসের সঙ্গে মিশ্রিত হয়। লালারসে মিশ্রিত হওয়ার পর মৌমাছির মধু থলিতে গিয়ে সঞ্চয় হয়। মধু থলিতে লালারসের সাথে হাইড্রেজ থাকে। তাহলে প্রথম হচ্ছে কি, তারা ফুলের মকরন্দ খেলো, দেখো ফুলের মকরন্দ সেটা খেলো, সেখান থেকে খাদ্য হিসেবে গ্রহণ করলো, সেটা কোথায় মিশলো? লালারসে। মকরন্দ এটাকে খাই মৌমাছি, খাদ্য হিসাবে গ্রহণ করলো, গ্রহণ করার পর সেটা কোথায় মিশলো? তাদের লালারসে গিয়ে। লালারস থেকে মিশ্রিত হওয়ার পর তা কোথায় যায়? মৌমাছির মধু থলিতে সঞ্চারিত হয়। এখান থেকে যায় মধু থলি, সেখানে সঞ্চিত হয়। ঠিক আছে, সেখান থেকে মধু থলিতে যাওয়ার পর সঞ্চিত হয় এবং মধু থলিতে লালারসে থাকে হাইড্রেজ। কোথায় থাকে? লালারসে। এই হাইড্রেজ উৎসেচকের সাহায্যে মকরন্দ সুক্রোজ বা ইক্ষু শর্করায় পরিণত হয়। এটা কনভার্ট হয় সুক্রোজে এবং সুক্রোজ থেকে রূপান্তরিত হয়ে যায় লেবুলোজ বা ডেক্সট্রোজ গঠন করে। ওকে, শ্রমিক মৌমাছিরা তারপর মধুথলি থেকে আদ্য বিশ্লেষিত মিশ্রণকে মৌচাকের নির্দিষ্ট প্রকোষ্ঠে তারা সেটাকে উগলে দেয় এবং ডানা সঞ্চালনের মাধ্যমে বায়ু প্রবাহের সৃষ্টি করে এবং তারপর সেটা ধীরে ধীরে গাঢ় আকারে পরিণত হয়। এই হচ্ছে মধু উৎপাদন পদ্ধতি।
ফুলের মকরন্দ সংগ্রহ করা, সেটা খাদ্য হিসেবে গ্রহণ করার পর লালারসে মিশ্রিত হয়, সেখান থেকে মধুথলি থেকে সঞ্চিত হয়, সেখান থেকে হাইড্রেজ মধুথলিতে লালারসের মধ্যে থাকা হাইড্রেজ উৎসেচকের সাহায্যে সেটা সুক্রোজে পরিণত হয়, সুক্রোজ থেকে রূপান্তরিত হয়ে লেগুলেজ এবং ডেক্সট্রোজে পরিণত হয়। মধুর ব্যবহার এটা তোমরা সকলেই জানো যে সেটা পুষ্টিকর খাদ্য হিসেবে প্রোটিন, ভিটামিন ইত্যাদি অন্যান্য কাজে, কাশি, জ্বর, সর্দি, রক্ত পরিশোধনের কাজে ব্যবহার করা হয়। রক্তের হিমোগ্লোবিনের গঠনে মধুর ভূমিকা উল্লেখযোগ্য। রুটি, কেক, জ্যাম, জেলি তৈরিতে, মদ উৎপাদনে, খাদ্যবস্তু সংরক্ষণে ব্যবহার করা হয়, সাবান, ক্রিম, লোশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি। ওকে, এবারে দেখো মৌমাছি মধুর ব্যবহারটা করে রাখবে, ঠিক আছে, মধুর ব্যবহার করে রাখবে। আর মৌমাছির উৎপাদিত অন্যান্য বস্তু কি তৈরি করে? মোম, তাই না? আগের দিন পড়িয়েছি এগুলো, আগের দিন পড়িয়েছিলাম। মৌমাছি থেকে অন্যান্য উৎপাদিত বস্তু, এক হচ্ছে মোম, এটা কি অন্যান্য যে বস্তুগুলো সেগুলো। শ্রমিক মৌমাছিদের উদরের মানে পেটের দিকে ও নিচের দিকে মোম গ্রন্থি থেকে নিঃসৃত পামেটিক অ্যাসিড ও মাইরিসিল অ্যালকোহলের সহযোগে গঠিত। তাহলে মোম কাকে বলছে? শ্রমিক। দেখো মোম কাকে বলে? শ্রমিক মৌমাছিদের উদরের অঙ্কীয় তলে অবস্থিত মোম গ্রন্থি থেকে নিঃসৃত পামেটিক অ্যাসিড এবং মাইসেরিল অ্যালকোহল সহযোগে গঠিত যে ধূসর বাদামি বর্ণের জলে অদ্রবণীয় কিন্তু ইথার এবং ক্লোরোফর্মের দ্রবণীয় পদার্থকে বলা যায় মৌ। এই যে মৌ সেটার বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। ওকে, তো সংজ্ঞাটা লিখে নেবে, পরীক্ষায় আসতে পারে। মৌ কাকে বলে বা মোমের ব্যবহার লেখো। এই ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, মোমের ব্যবহার কি দেখো, এইগুলো বিভিন্ন সুগন্ধি জিনিস তৈরি করতে, বিভিন্ন লিপস্টিক, ক্রিম ইত্যাদিতে, জুতো পালিশ করার ক্ষেত্রে, মোম, পেন্সিল, মহলম তৈরি করার ক্ষেত্রে, ঘরের আসবাবপত্র, ঘরের মেঝেতে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন প্রকার খেলার সামগ্রী, হিস্টোলজি গবেষণাগারে এটা কাজে লাগে, কৃত্রিম দাঁতের ছাপ তুলতে মোম ব্যবহার করা হয়, বাটিক ছাপার কাজে ব্যবহার করা হয়, জ্যাম, জেলি প্রভৃতি বোতলের মুখে বায়ু নিরোধক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? আগের দিন বলেছি, আর এটা মনে রাখবে, রাজকীয় জেলি, এটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, রাজকীয় জেলি বা যেটাকে বলা হয় রয়্যাল জেলি, এটা করে রাখবে। এটা হচ্ছে কি না, তরুণ শ্রমিক মৌমাছি গলবিলে অবস্থিত এক প্রকার গ্রন্থি থেকে নাইট্রোজেন সমৃদ্ধ রস নির্গত হয়, যা পাচিত মধু এবং রেণুর সঙ্গে মিশ্রিত হয়ে এক বিশেষ ধরনের খাবার তৈরি করে, যাকে বলা হচ্ছে রাজকীয় জেলি। দেখো তাহলে রাজকীয় জেলিটা কি? তরুণ শ্রমিক মৌমাছির গলবিলে অবস্থিত এক প্রকার গ্রন্থি থেকে নাইট্রোজেন সমৃদ্ধ রস নির্গত হয়, যা পাচিত মধু ও রেণুর সঙ্গে সংমিশ্রিত হয়ে খাদ্য তৈরি করে, যাকে রাজকীয় জেলি বলছে। যে জেলিতে অ্যাসিটাইল কোলিন বর্তমান। এই রাজকীয় জেলি ব্যবহার কি? এক হচ্ছে উচ্চ রক্তচাপ, ইনফ্লুয়েঞ্জা এটা নিয়ন্ত্রণ করতে, আর দুই হচ্ছে রাজকীয় জেলি মধু ও পরাগরেণুর মিশ্রণে খাদ্য হিসেবে ব্যবহার করলে সেটা সুনিদ্রা এবং ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে। ওকে, তো রাজকীয় জেলির কি এবং এর ব্যবহারটা করে রাখবে। দেখো, আর এর মধ্যে যা করলে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে মৌমাছির রোগগুলো কী কী, ভিভিআই মোটামুটি খুব ভীষণ ইম্পর্টেন্ট। তো মৌমাছিদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মৌমাছি, সেই পূর্ণাঙ্গ মৌমাছির রোগগুলো হচ্ছে কি? এক হচ্ছে নোসেমা রোগ। পূর্ণাঙ্গ মৌমাছির ক্ষেত্রে নোসেমা রোগ লক্ষ্য করা যায়। এটা এক ধরনের ছত্রাক ঘটিত রোগ, যার জীবাণুর নাম হচ্ছে নোসেমা অ্যাপিস, ঠিক আছে? মনে রাখবে, নোসেমা হচ্ছে পূর্ণাঙ্গ মৌমাছি, আসতেই পারে পূর্ণাঙ্গ মৌমাছি, শাবক বা পিউপা। পূর্ণাঙ্গের ক্ষেত্রে নোসেমা রোগ লক্ষ্য করা যায়, যেটা নোসেমা এপিস নামক ছত্রাক আক্রমণ। ওকে, এই লক্ষণগুলো কি? এই রোগে মৌমাছির সক্রিয়তা কমে যায়, তাদেরকে বিভিন্ন ডিসেন্ট্রি রোগ দেখা যায়, মৌচাকে অনেক হলুদ দাগ দেখা যায় এবং মৌচাকের সংখ্যা হ্রাস পায়। প্রতিকার অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মালডিহাইড ধোঁয়া দিয়ে মৌবাক্স জীবাণুমুক্ত করা দরকার এবং গামা রেডিয়েশন দিয়ে জীবাণুমুক্ত করা যেতে পারে। ওকে, সেকেন্ড হচ্ছে পূর্ণাঙ্গ মৌমাছির ক্ষেত্রে রোগের নাম হচ্ছে অ্যাক্রাইন। ওকে, অ্যাক্রাইন হচ্ছে, এটা জীবাণুর নাম হচ্ছে অ্যাকারাপিস
উডি নামক পরজীবী মাইট এর আক্রমণে হয়ে থাকে। এটা এক ধরনের পরজীবী যার আক্রমণে অ্যাক্রাইড মাইট যে রোগ সেটা পূর্ণাঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর ক্ষেত্রে কি হয়, রোগ লক্ষণ, এই রোগে মৌমাছির শ্বাসতন্ত্র ট্রাকিয়া আক্রান্ত হয়, ওজন হ্রাস পায়, মৌমাছিরা নিস্তেজ হয়ে যায় এবং মারা যায়। আর এদের প্রতিকার কি, মেনথলের ভাপ নিতে হয়, মিথাইল স্যালিসাইলেট দ্রবণ মিশ্রিত তুলো মৌবাক্সের নিচে রাখলে উপকৃত পাবে। দেখো আর এক ধরনের পূর্ণাঙ্গের ক্ষেত্রে ডিজিজ দেখা যায়, সেটা হচ্ছে অ্যামিবয়েড ডিজিজ, অ্যামিবা ঘটিত। ওকে, বিভিন্ন প্রোটোজোর আক্রমণের ফলে হয়ে থাকে। এদের রোগ লক্ষণ, মৌমাছির ম্যালপিজিয়ান যে নালিকা, সে ম্যালপিজিয়ান নালিকা ক্ষতি হয়, আমাশা হয় এবং বিভিন্ন পরজীবীকে এদেরকে নিরাপদ হচ্ছে সেই পরজীবীগুলোকে ধ্বংস করে দেওয়া উচিত এবং ভালো করে পরিশুদ্ধ করা দরকার। দেখো মৌমাছি যে শাবক, সেই শাবকেরাও হচ্ছে তোমার কি না বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাহলে মৌমাছির শাবক মৌমাছির রোগ হচ্ছে তোমাকে আমেরিকান ফাউল ব্রুড ব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে ঘটে থাকে, যাদের ক্ষেত্রে তোমার সংক্রমণের খাবারের মাধ্যমে হয়। লার্ভাগুলো এই রোগের ফলে হলুদ হয়ে যায়, বাদামি বর্ণ হয় এবং মৃত্যু হতে পারে। এর ফলে কি, মৌ ফ্রেমগুলোকে সেখান থেকে বের করা এবং ভালোভাবে পরিষ্কার করা উচিত। ইউরোপিয়ান ফাউল ব্রুড এটা হচ্ছে তোমার ব্যাসিলাস পুলটন এবং স্ট্রেপ্টোকক্কাস এপিসের আক্রমণের ফলে হয়ে থাকে। এটাও ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ। মৃত লার্ভাগুলিকে মোচড়ানো এবং বাদামি রঙের মতো লাগে দেখতে, ফ্রেম পরিবর্তন করা উচিত। চক ব্রুড এটা ছত্রাক ঘটিত রোগ। ওকে না, পেরিসাইটিস এপিস ছত্রাকের ফলে হয়ে থাকে। স্টোন ব্রুড এটাও ছত্রাক ঘটিত রোগ। অ্যাসপারজিলাস ফ্লাভিস স্যাক ব্রুড এটাও ভাইরাস ঘটিত আক্রমণের ফলে হয়ে থাকে। এক্ষেত্রে লার্ভা শক্ত চামড়ার থলির মতো হয়ে যায় এবং পরে মারা যায়। আর মৌ বাক্সগুলোকে পরিবর্তন করা উচিত, মানে ফ্রেম যেগুলো আছে সেগুলো চেঞ্জ করা দরকার। দেখো পরিণত লার্ভার মধ্যেও কিন্তু রোগ লক্ষ্য করা যায়। ভাইরাস ঘটিত রোগ কি না, স্যাক ব্রুড যেটা বলছে, ভাইরাসের নাম জানা যায়নি। পরিণত লার্ভা আক্রান্ত হয়, পিউপাতে পরিণত হওয়ার আগেই মৃত্যু ঘটে, ত্বকটা পুরু হয়ে যায়। যেহেতু মৌচাকটি ক্ষতিগ্রস্ত হয় না, তাই একটা পুনরায় আবার মৌচাক স্থাপন করা উচিত। ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি, ব্যাসিলাস পুলটন, স্ট্রেপ্টোকক্কাস পুলটন। এগুলো লার্ভা দেহ হলুদ হয়ে যায়, কালো বর্ণের হয় এবং মৃত্যু ঘটতে পারে। ছত্রাক ঘটিত অ্যাসপারজিলাস এসপি, এর সাহায্যে লার্ভার মৃত্যু ঘটে এবং এক্ষেত্রে রানীকে পুনরায় সংশোধন করা উচিত। এবং দেখো এই মৌমাছির ক্ষেত্রে বিভিন্ন শত্রু দেখা যায়, ছোট মথ, বিভিন্ন বড় বড় মথ, বোলতা, পতঙ্গ, কিছু পাখি, এগুলোর সাহায্যে কী হয় না মৌমাছি ধ্বংসপ্রাপ্ত হয়ে ওঠে। ওকে, তাহলে আজকে মৌমাছিটা কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা মৎস্য চাষ বা পিসিকালচার হলেই তোমাদের পার্টটা কমপ্লিট। তো এগুলো জাস্ট রিডিং করবে আর মুখস্থ করবে, কারণ মুখস্থের জিনিস এগুলো। তার মধ্যে কৃত্রিম পদ্ধতির সুবিধাগুলো পড়বে, তারপর তোমার মধুর যে রাসায়নিক উপাদানগুলো পড়বে, আর এই ডিজিজগুলো ভালো করে পড়ে রাখবে। রয়্যাল জেলি কি পড়বে।